সো এমন কিছু ক্রিয়েচার, এমন কিছু সৃষ্টি পৃথিবীতে তৈরি আছে আমাদের চারপাশে, উই ক্যান সি দেম। দোজ হ্যাভ দি ক্যাপাবিলিটি ইন metabolism within their body. They can grow bigger, and they can also reproduce, right? They can reproduce, they can grow, and they have all the metabolic activities that are present within their body. So they're active, they're living, and they are reproducing to keep a presence in the future generation as well, right? So they are not static. The creatures that are not static, that are active, that are living, that can produce, that can metabolize, that can grow. According to strict budget, this is the form, this is the definition of life, right? আরো জীবনের সংজ্ঞা আপনাদের এসএলএম অনুযায়ী আর এ উইলসন ইন 2005 তিনি বলেছেন যে সমস্ত বস্তুর বিভিন্নতা এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যাদের শরীরের মধ্যে জৈবনিক প্রক্রিয়া সংঘটিত হয়, বহু উপাদান দিয়ে গঠিত, যার মধ্যে নিউক্লিক অ্যাসিডস, প্রোটিনস এইগুলো ইম্পর্টেন্ট। আরো সঙ্গের অন্যান্য জৈবনিক প্রক্রিয়াগুলো তারা সংগঠন করতে পারে, এবং অলওয়েজ দে ট্রাই টু অ্যাকোমোডেট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দেম। তার চারপাশের যে পরিবেশ তার সঙ্গে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে টু সার্ভাইভ। আপনার হঠাৎ করে দেখতে পাচ্ছেন কোন একটা জঙ্গলের মধ্যে গিয়েছেন, বা যখন কোনো জঙ্গলে দাবানল সৃষ্টি হয়, আগুন তৈরি হয়, হোয়াট উই ক্যান সি দ্য প্যাথেটিক পিকচার অফ ডিফারেন্ট অ্যানিমালস কামিং আউট ফ্রম দি ওয়াইল্ড। তারা সেই নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে বাইরে চলে আসছে, রাইট? তার মানে কি, সে সেখানে বসে নেই, বসে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হওয়ার জন্য। ইট ইজ কামিং আউট টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য বেরিয়ে আসছে। কোন একটা জড়পদার্থ সেটা করবে না। বাট অ্যানিমালস ক্যান ডু দিস। অ্যানিমালস হ্যাভ দি টেন্ডেন্সি, অ্যাকচুয়ালি দে হ্যাভ দি আর্জ টু লিভ। অ্যান্ড এই যে রিপ্রোডাকশন যে করা হয়, রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি কেন আমরা করি? আমরা মানুষের সত্তা দিয়েও যদি ভাবি, উই ট্রাই টু হোয়াট আই ক্যান সে কনজার্ভ আওয়ার জিনস, জেনেটিক ম্যাটেরিয়াল। আমাদের যে বংশ পরিচয়, আমাদের যে বংশগতি, সেগুলোকে ধরে রাখার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের রিপ্রোডাকশন হয়। আমাদের পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করি। আমাদের মতোই প্রত্যেক প্রিমিটিভ থেকে শুরু করে মডারেট যত অ্যানিমাল পৃথিবীতে এসেছে, ইভলিউশন হয়েছে, all of them are trying to survive, and in this survival process they are actually doing different metabolic things, metabolic activities within their body. So this is life, and all these things are accommodated, all these things, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানিমালের মধ্যে আলাদা আলাদা ভাবে সাজানো আছে, রাইট? সেই আলাদা আলাদা কিভাবে সাজানো আছে, তাদের মরফোলজিক্যাল ক্যারেক্টার্স কি, তাদের রিপ্রোডাকশন কিভাবে হয়, তাদের এক্সক্রিশন কিভাবে হয়, তারা খায় কিভাবে, তাদের ফিডিং কিভাবে হয়, এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করে অ্যাকচুয়ালি আমরা ক্লাসিফাই করি ডিফারেন্ট অর্গানিজমকে। ওকে, সো আমরা এগুলো সবাই জানি, আমি এর মধ্যে বেশি যাব না। আমরা জানি যে একটা বডি তৈরি হয়, তার ফাংশন, আমাদের বডির ফাংশনাল স্ট্রাকচার ইউনিট ইজ সেল, সেল প্রডিউসেস দি টিস্যু, টিস্যু প্রডিউসেস অর্গান, অর্গান প্রডিউসেস সিস্টেম, and different systems like the reproductive system, respiratory system, cardiovascular system, integumentary system, all the system combinedly they form the a whole organism, right? যখন পৃথিবী শুরু হয়েছিল at the beginning, আমরা জানি সূর্যের একটা পিণ্ড থেকে পৃথিবীর আগুনের একটা খণ্ড তারা বেরিয়ে এসে ফায়ার বল সেখান প্রথম। তাহলে এই যে সিচুয়েশনটা যখন ছিল, this was never easy for any organism, any free living organism to live in this condition. এই উত্তাপের মধ্যে কোনো অ্যানিমালের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব ছিল? বাট উইথ টাইম কি হয়েছে, এই পরিবেশ বা এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন চেঞ্জেস এসছে, অ্যান্ড সেই চেঞ্জেস গুলো ফেভার করেছে ডিফারেন্ট অর্গানিজমকে আসতে, সার্ভাইভ করতে, রিপ্রোডিউস করতে, এবং রিপ্রোডাকশনের পর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এভলিউট হতে, অ্যাডাপ্টেশন করতে। আর তার মধ্যে আস্তে আস্তে জেনেটিক চেঞ্জেস, রিকোয়ারমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ন্যাচারাল সিলেকশন, অল দিস ফ্যাক্টরস আর ইনভলভ টু প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ স্পিসিস অর ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস উইদিন দি বডি। তার ফল হিসেবেই আমাদের চারপাশে আমরা এতগুলো অ্যানিমাল গুলোকে দেখতে পাই। ওকে, সো অরিজিন অফ লাইফের বিভিন্ন থিওরি আছে, আমি সেগুলোর ডিসকাশনের মধ্যে পুরোপুরি যাব না। অ্যাবায়োজেনেসিস, যেখানে বলা হয়েছে যে অজৈব পদার্থ থেকে জৈবনিক পদার্থ বা organisms have been originated. In biogenesis, the different scientists have
conceptualized, or different scientists have given theory that the biotic material have actually given rise to the animals or different organisms. In the theory of special creation, it has been told or it is discussed that special creation মানে কি? স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি মাঝখানে। হ্যাঁ 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 আচ্ছা, আমি সবাইকে জানিয়ে রাখি যে একটা লিংক আমি শেয়ার করলাম চ্যাট বক্সে, এটা হচ্ছে ইউটিউবের লাইভ স্ট্রিমিং লিংক। স্যারের এই ক্লাসটা ইউটিউবে বাকিরা দেখতে পারবে যারা এখনো জয়েন করতে পারছে না। তো তোমাদের যদি কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আশা করি আছে, ওখানে একটু এই লিংকটা শেয়ার করে দাও যাতে ওরা জয়েন করতে পারে, ঠিক আছে? আর স্যার মানে এই যে ইনকনভিনিয়েন্সটা হলো যে এতক্ষণ দেরিতে ক্লাসটা শুরু হলো, তো আমরা 5:20 অবধি ক্লাসটা এক্সটেন্ড করতে পারবো, কারণ 6:30, সরি 6:20 অবধি। হ্যাঁ, 6:30 থেকে আরেকটা ক্লাস আছে, নাহলে আরেকটু আমি পারতাম এক্সটেন্ড করতে। তো 6:20 অবধি ফাইনাল আমি করতে পারবো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, সো এই যে জীবনের উৎপত্তি বা লাইফের এই অরিজিন, এটার বিভিন্ন থিওরি আছে, এটা ডিটেলস অনেক পড়াশোনার আছে। এটা পরবর্তী যে ইভলিউশন পেপার যখন আমরা পড়ব, সেক্ষেত্রেও আমরা দেখবো এই থিওরিগুলোকে এক্সপ্লেন করা আছে ইন ডিটেল। এসএলএমেও এগুলো আছে। আমি মৌখিকভাবে বলছি, বাট ইউ শুড রিড দিস ভেরি থরলি। যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান মেইল মি, ইউ ক্যান আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস। I will, and you can ask me today also. I will try to explain this. So, okay, so in abiogenetic theory, it is told by the scientists that the life or the organisms may have originated from the abiotic factors, abiotic elements. In biogenetic theory, the different scientists have explained, but all these theories have not been actually accepted logistically, because there are some loopholes in these theories. So all these loopholes in special creation, like see in special creation, it has been told that the life is actually the creation or the origin of life is actually a special case, or the God in the religious belief, different religious belief, they have explained it differently. Like the Christian belief, the Islamic belief, and the Hinduism belief, they have explained that the life, this is all rubbish about the science. This life has actually created by the gods, and in reference to that or in support of that, different things have been told in the religious beliefs. So we will not discuss all this. I will try to focus on the chemical origin or chemogeny of life. Here we can say that in chemogeny, okay, ওকে, সো স্পেশাল ক্রিয়েশন বা বিশেষ সৃষ্টির তত্ত্ব ওখানে বলা আছে, যেমন বাইবেলে একরকম বলা আছে, অন্য ধর্মগ্রন্থে একরকম বলা আছে। আর স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস উৎপত্তির একটা আছে, সেটা বলেছে যে অ্যাবায়োজেনেসিস, যেটা বলা হচ্ছে মেইনলি, আমরা যেটা অজৈব পদার্থ থেকে কথা বলেছি। এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে, স্প্ল্যানজেনিস এক্সপেরিমেন্ট অ্যান্ড অল দিস এক্সপেরিমেন্টস। I can go in detail into this, but I will not go into this because I have to cover all the other portions as well, because I have to finish this course in limited number of classes, right? So you study all these experiments, Plangenis experiment and all these experiments. These are actually explaining that the abiogenesis is actually not true. This is not logistically correct, because they have explained by boiling the gravy. Okay, so in gravy they have added few abiotic elements, and they have tried to explain that all these things, if the cap, they have added the cap to this flask, and they have said, they have actually experimented that if the cap is actually closed by this seal, caps are sealed, these flasks are sealed, there will be no generation of animal. But if these caps are open, if these are not closed, so there will be generation of few okay, just there will you can follow this laser pen. There will be presence of few egg like structure of different insects like mosquitoes. কারণটা কি? কারণ মুখটা যখন খোলা আছে, সেই খোলা মুখের মধ্যে দিয়ে বাইরে থেকে কোনো অ্যানিমাল, কোনো ইনসেক্ট এখানে হয়তো কোনো এগ লে করে যেতে পারছে। বাট ওয়েন দিজ আর সিল্ড, তার মধ্যে কোনো রকম এই ধরনের নতুন অ্যানিমাল উৎপত্তি হওয়ার সম্ভাবনা নেই। তার কারণটা কি? বিকজ
যদি বাইরে থেকে কোনো ইনসেক্ট আসছে না, তাহলে সেখানে কোনো রকম প্রাণের উৎপত্তি হওয়ার সম্ভাবনা নেই। So this theory in this way have explained that any abiotic material cannot actually give rise to animals or any different type of organisms. So abiogenetic theory can be rejected here. In maggots as well, in this case also, you can see a biotic element like the piece of meat has been used. And in the similar way, it has been explained or it has been shown that this actually cannot give rise to any animal. অ্যান্ড প্যানস্পার্মিয়া তত্ত্বে বলা হচ্ছে যে বাইরের মহাদেশ থেকে স্পোরাডিক ফর্মে কোনো কিছু হয়তো এসছে, কোনো অ্যানিমাল পৃথিবীতে এসেছে এবং সেখান থেকে এত অ্যানিমালের বিস্তার সম্ভব হয়েছে। এভাবে যেমন দেখা যাচ্ছে উল্কাপিণ্ডর মাধ্যমে বা অন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। And theory of chemical evolution, I am just going very briefly about that. এই থিওরিতে কি বলা হচ্ছে যে প্রাণের উৎপত্তি একদম যখন ইনিশিয়ালি পৃথিবীর যখন সৃষ্টি হয়, যখন আপনারা দেখেছেন ছবিতে যে যখন আগুনের পিণ্ড হিসেবে এসছে সেইখানে তো ফ্রি অক্সিজেন থাকা সম্ভব নয়। সো ইফ দেয়ার ইজ নো ফ্রি অক্সিজেন প্রেজেন্ট, so there it is very uncomfortable or it is impossible for any organism to live there. মুক্ত অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না, বায়বীয় যেকোনো অ্যানিমাল মুক্ত অক্সিজেন ছাড়া তো বাঁচতে পারে না। তেমনভাবে পৃথিবীর ওই যখন টেম্পারেচার বা ওই যে ইনিশিয়াল ফেজটা ছিল, সেই টেম্পারেচারের মধ্যে ফ্রি অক্সিজেনের অভাব এবং ওই হিউজ একটা টেম্পারেচারের মধ্যে কোনো অ্যানিমালের সার্ভাইভ করা সম্ভব নয়। বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড in the according to this theory, that the temperature came down and there was a soup like atmosphere around the world. I'm very briefly I'm not going in detail about all this, so you will learn in detail about all this in your evolution paper, that is I think in second year. So what happened, প্রাণ সৃষ্টির জন্য there must be a primitive or আদি পরিবেশ থাকা দরকার, একটা আদি পরিবেশ তৈরি হতে হবে। তার জন্য এইখানে যে থিওরিটা আছে, মানে যখন পৃথিবী তৈরি হয়েছে তার আগের কন্ডিশন কেমন ছিল, দেয়ার ওয়াজ নো ফ্রি অক্সিজেন, কিছু পরিমাণ গ্যাসীয় জিনিসপত্র, কিছু গ্যাসীয় এলিমেন্ট ওয়াজ দেয়ার লাইক দি হাইড্রোজেন, ওয়াটার ভেপর, কার্বন মনোক্সাইড, মিথাইল অ্যালকোহল, মিথেন এটসেট্রা, এই ধরনের কিছু এলিমেন্ট ছিল। এবং দেয়ার ওয়াজ ইউভি রে, এখনো যেমন ইউভি রে আছে বাট ওজোন স্তর সেটাকে ঢেকে রেখেছে। বাট দেন in presence of the UV ray and all this, like the raw material you can consider them like the hydrogen, water vapor, methyl alcohol, all this actually what they did, this is actually if you এটাকে যদি একটা কল্পনা আমরা করতে পারি একটা কেমিক্যাল ল্যাব হিসেবে, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা একটা হাইড্রোজেন কিছু গ্যাস নিয়েছি, ওয়াটার ভেপার নিয়েছি, মিথাইল অ্যালকোহল নিয়েছি, এরকম নিয়ে আমি তাকে হিট দিচ্ছি। হিট এইখানে যদি ইউভি রেখে আমরা হিট ভাবি বা কিছু ইলেকট্রিক স্পার্ক বা বজ্রবিদ্যুৎ সেটাকে যদি আমরা হিট ভাবি, অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে কেমিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে। And that chemical experiment actually gave rise to different compounds. এই যে hydrogen, water vapor, these are very smaller molecules. Those smaller molecules came together, they reacted with each other chemically and they formed the bigger elements like the amino acids, carbohydrate, alcohol, aldehydes, all these bigger molecules. From smaller molecules, bigger molecules can be produced. And এই যে সমস্ত কথা, অ্যামাইনো অ্যাসিড, হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি ইজ দ্য ইউনিট অফ ফর্মিং প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয়ে দে প্রডিউস দি প্রোটিন। একটা বডি, একটা অ্যানিমাল বডি, একটা অর্গানিজম তৈরি হতে গেলে এই ধরনের জিনিসগুলো দরকার হয়, প্রোটিন দরকার হয়। There is a need of carbohydrate, there is a need of fat to produce the cell, to produce the cell membrane, to produce all the cell organelles, and all the cell organelles will produce the cell, and the cell will produce the tissues. The similar type of cells will come in and they will form the tissues, and the tissues, as you know, will produce the different type of system and all this. So প্রথমেই শুরু হচ্ছে এই ধরনের ছোট ছোট স্মলার মলিকিউল, তারা রিঅ্যাকশন করছে, তারা বড় মলিকিউল তৈরি করছে। অ্যান্ড আমরা যেমন বলছি অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করছে, নিউক্লিক অ্যাসিড গুলো তৈরি করছে, নিউক্লিওটাইড গুলো তৈরি করছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে কি? ইজ দ্য ডিএনএ, আরএনএ। সো অল দিস থিংস দ্যাট আর রিকোয়ার্ড টু প্রডিউস দি সেল। এবং এই ধরনের যে মলিকিউল গুলো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এইগুলো একটা অ্যাসোসিয়েশন তৈরি করে তারা তৈরি করছে কোয়া সার্ফেট।
এই যে একটা প্রিমিটিভ একটা অ্যাটমসফিয়ার দেখানো হচ্ছে, যেখানে ভলকানিক অ্যাক্টিভিটি তার মধ্যে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং তার সঙ্গে ওয়াটার ভেপর, মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন এইগুলো সেই সময় ফ্রি অবস্থায় আছে। বাট দেয়ার ওয়াজ নো প্রেজেন্স অফ ফ্রি অক্সিজেন। এই জিনিসটাকেই এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছেন ইউরে মিলার তার এক সময়ের এক্সপেরিমেন্টে। ইউরে মিলার একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন কিভাবে এটা একটা সিস্টেম তিনি তৈরি করেছেন। And that system is able enough, or that system has given a idea about how these uh, reactions, these chemical reactions, or these chemical events can take place. So this is about Euler Miller experiment. Go through this, go study this very uh, attentively, right? So what is Haldane? So I've explained that all those elements, those proteins, those nucleic acids, they are formed, and they are actually are now on the surface of the earth, and they have produced a liquid like gel like liquid like structure, and they are floating on that liquid. So this liquid material can be termed as the Haldane soup. Haldane তরল, আমরা জানি Haldane soup কি। সেই Haldane তরলের মধ্যে এই ধরনের মলিকিউল গুলো যারা ইনিশিয়ালি তৈরি হয়েছে পিরিয়ডিক স্টেজে, তারা সেখানে ফ্লোট করছে, ভাসমান অবস্থায় আছে। And then what happened? Those molecules, those necessary proteins, amino acids, aldehydes, nucleic acids, they came to form a formation that is the Coa surface. Coa surface হচ্ছে একটা কোষের মতো মানে primitive cell like structure. So that's how all these chemical things, chemical events actually have given rise to this type of structure, that is the Coa surface, and that can be considered as the primitive form of life. এই Coa surface গুলো পরবর্তীতে আরো বেশি তাদের মধ্যে কোয়াসাবেট গুলো তাদের মধ্যে আরো বেশি কমপ্লিকেশন এসে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ তৈরি হয়ে they have produced the cells, and these cells are important for the production of the organism or to form the organism. So this is a very brief and very simpler idea of how the life can, or the how the life was first in scenery, how the life has actually originated on the surface of earth. And সেই অর্গানিজম গুলো, সেই প্রিমিটিভ অর্গানিজম গুলো, সেইগুলো ধীরে ধীরে এভলিউশন হয়ে বাই দ্য টাইম with demand of the nature, with demand of different natural selection, and all the other environmental factors, genetical mutation, and all this temperature, and all these things have affected to produce different types of organisms. আর এই যে অর্গানিজম গুলো আমাদের চারপাশে তৈরি হয়েছে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি we have to study। সেই অর্গানিজম গুলোর কে চিনতে হবে, জানতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, তাদেরকে ভাগ করতে হবে। How different taxonomists or different scientists in different time period have actually classified them in different ways। আমি যদি ধরুন ৪-৫টা বিভিন্ন মিষ্টির সন্দেশ, ঠিক আছে, আপনার কাছে দিই, মিষ্টি সন্দেশ সবকিছু মিলিয়ে, আপনি একরকম ভাবে সেগুলোকে ক্লাসিফাই করবেন। অন্য আরেকজনকে দেয়া হলে সে আরেক রকম ভাবে ক্লাসিফাই করবে। কেউ হয়তো একটু মিষ্টি আ টেস্ট অনুযায়ী, কেউ হয়তো ছানার জিনিস না অন্য কিছু দিয়ে তৈরি সেটা দিয়ে ভাগ করবেন। কেউ হয়তো টেস্ট অনুযায়ী ভাগ করবেন, কেউ হয়তো শেপ অনুযায়ী ভাগ করবেন। আলাদা, আলাদা রকম ভাবে আপনারা আলাদা, আলাদা মানুষ ভাগ করবেন। তেমন ভাবে এই যত অ্যানিমাল গ্রুপ উই হ্যাভ, ডিফারেন্ট ট্যাক্সোনমিস্ট ইন ডিফারেন্ট টাইম পিরিয়ড আলাদা, আলাদা ভাবে ভাগ করেছে। সেইগুলোই আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ মাইক্রোস, এগুলো আমি আরো ভালোভাবে ডিটেইলসে এক্সপ্লেইন করতে পারলে ভালো হতো, বাট আই উইল নট। I don't have the scope actually, because I have to finish this in a definite time, definite number of classes. আপনারা পড়ুন এসএলএম, আমি বাকিটা সবই এক্সপ্লেইন আপনাদের যখন প্রয়োজন হবে করে দেব। ওকে। সো সেগুলো থেকে এই প্রিমিটিভ অ্যানিমাল গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যেমন দেখুন, এগুলো হচ্ছে একেবারে প্রিমিটিভ কিছু অ্যানিমাল। প্যারামিসিয়াম, অ্যামিবা, ক্রাইজামেবিয়া, these are very primitive animals, right? আবার কিছু অ্যানিমাল আছে, these are আপনারা জানেন সবাই, এগুলো কি? This is sponge like structures, like these are classified in porifera that we will study later in later half. Okay, so these are few of the different life of organisms as well. Aurelia, Obelia, these are classified under Nidoria. There are few creamy-like structure, worm-like structure. You know all this, Ascalmenthes, right? So these are roundworm. Another platyhelminthes, this is flatworm. Okay,
and we have different arthropods, different insects, mollusca, different শামুকের মতো বিভিন্ন organism, starfish. These are actually classified in the echinodermata, echinoderms. Branchiostoma, এরা আবার কি বলুন তো, এরা হচ্ছে chordata এবং non chordata. Chordata যাদের notochord আছে, they have the vertebra, and few of the animals they don't have the non vertebra, তাদের মাঝখানে পড়ে branchiostoma. Fishes, right? Reptiles like the snakes you can see, right? Birds, different monkey, all this. So what you can see, এই যে সিরিজ সিকোয়েন্স অফ ডিফারেন্ট অ্যানিমাল দেখালাম, এই সিকোয়েন্স অফ অ্যানিমালের মধ্যে দেখুন তো, একদম শুরুতে যখন আমরা একটা অ্যামিবা দেখেছি, একটা প্যারামিশিয়াম দেখেছি, তার সঙ্গে এই যে অ্যানিমালটা বা আমি এখানে কথা বলছি, কোনো মিল আছে? কোনো মিল নেই। শুধু দুজনের মধ্যে একটাই মিল, সেও জীবিত, আমিও জীবিত। দিস ইজ সেম। আবার এমন হতে পারে তার মধ্যে কিছু কিছু আমার পেটের মধ্যে আছে, আপনাদের সবার পেটের মধ্যে আছে, রাইট? অ্যামিবা থাকি আমরা জানি। সো এই এত বড় যে অ্যানিমাল গ্রুপ, এত বড় যে ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজমস দ্যাট উই হ্যাভ অ্যারাউন্ড আস অ্যান্ড উই আর লিভিং অ্যাকচুয়ালি উইথ দেম, সেইগুলোকে ক্লাসিফাই করা ইজ নট এ ইজি থিং। বাট কয়েকটা অ্যাসপেক্টের উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে ক্লাসিফাই করতে পারি। লাইক আমরা জানি কিছু বেসিক মেটাবলিস্টিক ফাংশন আছে, কিছু বেসিক ফিজিওলজিক্যাল ফাংশন প্রতিটা অ্যানিমালের মধ্যেই থাকে। যেমন এক্সক্রিশন করার পদ্ধতি সবার আলাদা, রেসপিরেশন করার পদ্ধতি হয়তো একেকজনের একেক রকম, রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি একেকজনের একেক রকম। এই সমস্ত ফিচার গুলোর উপর নির্ভর করে একদম শুরুতেই যেমন ভাগটা করা হচ্ছে কি, যে মেরুদণ্ড বা নোটোকর্ড আছে কি নেই। If there is a presence of notochord, they can be classified under chord. If there is no presence of notochords or vertebra in the later half, they will be classified under non-chordates. এই রকম বিভিন্ন জিনিসের উপর ভাগ করেই এই পুরো অ্যানিমাল গুলোকে, এটা জাস্ট একটা ছবির জন্য দেওয়া, যে ভার্টিব্রেটস এন্ড ইনভার্টিব্রেটস এ উই ক্যান ক্লাসিফাই দেম। আর এই যে সিস্টেম, আমাদের বডির মধ্যে বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নিউরোনাল সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, ইন্টাগুমেন্টারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, অল দিস ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম, তাদের কি কি ডিফারেন্স আছে সেইগুলোকে আমরা কনসিডারেশনের মধ্যে রাখবো, এবং সেইগুলোকে কনসিডারেশনের মধ্যে রেখেই আলাদা আলাদা বিভিন্ন সায়েন্টিস্ট, যেমন অনেকটা ক্ষেত্রে আমরা নন কর্ডেড অ্যানিমালদের ক্ষেত্রে আমরা লেভাইন এটেল এর বা পার্কার হ্যাসওয়েলের ক্লাসিফিকেশন আমরা কিছু কিছু ক্ষেত্রে ফলো করি, তেমন ভাবেই ক্লাসিফিকেশনটা করা। এরপরে বিভিন্ন অ্যাসপেক্ট আছে, যে ডিফারেন্ট অ্যানিমাল লাইফ ফর্ম তো বিভিন্ন রকম হয়, তাদের সিমেট্রি, বডি সিমেট্রি, মানে আমার বডিটাকে মাঝখান দিয়ে আপনি যদি কাটেন, পোস্টমর্টেম যদি করেন, তাহলে ইউ উইল গেট টু সিমিলার পার্ট। সো মাই বডি ইজ বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, পাশাপাশি সমান। তেমন ভাবে ডিফারেন্ট অ্যানিমাল গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ক্লাসিফাই করি। ওকে, তো সেইটাকে বলা হয় সিমেট্রি। বাট আমি এই সিমেট্রি বা আলাদা আলাদা আরো যে বায়োল্যাটারাল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি, স্পেরিক্যাল সিমেট্রি, আর লাইফস্টাইল অফ অ্যানিমাল বা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে খুব বেশি আমি এমফাসাইজ করছি না, বিকজ দেয়ার মে বি সিলেবাসটা আবার যখন আসবে বা সিলেবাস যেটা আছে সেগুলো অনুযায়ী আমি যেগুলো মোটামুটি আপাতত ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আই এম ফোকাসিং অন দ্যাট। বাকি এই পার্টগুলো ইফ আই গেট দি অপরচুনিটি আই উইল কভার, নো প্রবলেম। সো এইভাবেই আমরা যদি ভাগ করতে পারি, সো আমরা প্রথম যে গ্রুপটা পড়বো দ্যাট ইজ ফাইলাম প্রোটোজোয়া। ওকে, সো আমরা সেই প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, যেটা আমরা ছোটবেলা থেকে জানি, সেটা সম্পর্কে একটু জানি। ওকে, রাইট। তো দেখতে পাচ্ছেন সবাই? আই থিংক দেখা যাচ্ছে। ওকে, সো প্রোটোজোয়া বা আদ্য প্রাণীগুলো, আদ্য প্রাণীকে অ্যাকচুয়ালি সাবকিংডম প্রোটোজোয়া বলা হয়, বাট অ্যাকচুয়ালি লেভাইন যখন ভাগ করেছিলেন প্রোটোজোয়া এই গ্রুপটা এত বড়, সেটাকে তিনি আলাদা কোনো ফাইলামের মধ্যে না রেখে হি অ্যাকচুয়ালি প্লেস দেম ইন এ সাবকিংডম ট্যাক্সা, right? You know taxa and taxon, all this hierarchy, I will not explain that.
So in subkingdom protozoa we can see different type of primitive organisms, যেমন ভাবে পোয়া সার্ভেট তৈরি হয়েছে তার থেকে আরেকটু উন্নত ফর্মে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আরেকটু ডেভেলপ করে তাদের রেপ্লিকেশন প্রসেসটাকে উন্নত করে we can see very primitive type of animals. These are all microscopic picture of different protozoa. এগুলোকে দেখে কেউ বলবে আমিও যখন প্রথম দেখেছি, and when it was explained to me that these are all animals, it was shock for me, right? এই যে সমস্ত স্ট্রাকচার বা ফিগার গুলো দেখছেন এগুলোকে দেখে অ্যানিমাল কল্পনা করা তো সম্ভব না, তার থেকে গাছ দেখলে অনেক বেশি অ্যানিমাল লিভিং জিনিস মনে হয়, পাতা নড়ছে ফল পড়ছে, দ্যাট ইজ মোর relatable to us. But these are also animals, right? Primitive animals. They also have a nucleus, they also have cells, they also continue their excretory process, reproductive process, and all these processes. Okay, তো একদম শুরুতেই আমি যদি প্রোটোজোয়ার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লেন করতে চাই, কি ভাষায় বলবো? দিজ আর ইউনিসেলুলার বা এককোষীয় ইউক্যারিওটিক মাইক্রোস্কোপিক অর্গানিজম। খালি চোখে আপনি এদের দেখতে পাবেন না। দিজ আর অল মাইক্রোস্কোপিক অর্গানিজমস, কারণ আমরা জানি একটা নির্দিষ্ট লিমিটেড সাইজের অ্যানিমাল যদি হয়, দে ক্যান নট বি সিন বা ভায়া নেকেড আই। উই হ্যাভ টু টেক দি হেল্প অফ মাইক্রোস্কোপ টু magnify those animals, to magnify the size, and then only we can see them. These are eukaryotic, so no, these are not prokaryotic like the quasarvus. These are those are the primitive type of cells, you can say. But these are eukaryotic cell, all the nucleus, they are covered, they have the nuclear membrane present and all the other eukaryotic characteristics that is important. So they have one cell that is eukaryotic, and these are microscopic. Next is how their locomotion, or how they move from one place to another place. They can locomate, or they can continue their locomotion process via the help of different locomotory organ like cilia, flagella, pseudopodia. আপনারা বাংলায় জানেন cilia, flagella, ক্ষণপদ। এই ধরনের যে সমস্ত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার গুলোর মাধ্যমে, সেই লোকোমোটরি বা চলন বা গমন অঙ্গের মাধ্যমে they actually can move from one place. এগুলো আপনারা জানেন, you all have studied in your HS level class, plus 2 level, and all this. These are heterotrophic mode of nutrition. Heterotrophic, whereas the living forms, এরা কি ধরনের বিভিন্ন রকমের খাবারকে heterotrophic mode, they actually can prefer, আমরা যেমন কেউ হয়তো ভেজিটেরিয়ান, তারা ভেজ খাবার পছন্দ করেন। we have the option of eating the non veg, মাংস খাওয়ার একটা আমাদের সুবিধা আছে, we love actually some of us. বাট এরা কি খায়? এরা ব্যাকটেরিয়া খায়, ইস্ট খায়, অ্যালগি খায়, এই সমস্ত জিনিসপত্র খেয়ে এরা এখান থেকে নিউট্রিশন গ্রহণ করে। কেউ আবার অন্য কোন অ্যানিমেলের শরীরের মধ্যে থাকে প্যারাসাইট হিসেবে, পরজীবী হিসেবে। So sometimes they actually live as a parasite within an animals. Okay, so this is actually their mode of nutrition. এভাবেই তারা পুষ্টি সংগ্রহ করে। রিপ্রোডাকশন কিভাবে হয়? এরা খুবই প্রিমিটিভ অ্যানিমাল, সো দে মে রিপ্রোডিউস sexually in very few cases, but in most of the cases they actually reproduce asexually. In asexual form, what we know, how we can actually classify a reproductive process in sexual or asexual process? If there is any exchange of genetic material, if there is any exchange of genetic material, that can be considered under sexual reproduction. And if there are no genetic thing, they are just dividing one animal into two animals. Like in case of mitotic division, you know that the nucleus actually from two end produces two cells. All of both of these cells are two end. In mitotic cell division এ যেমন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় এবং দুটো কোষের মধ্যেই 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তেমন ভাবেই যখন এই ধরনের অ্যানিমেলের ক্ষেত্রে রিপ্রোডাকশন হয় বা তাদের ডিভিশন হয়, তারা সংখ্যায় বৃদ্ধি পায়, this can be termed as the asexual mode of reproduction. তো এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই asexual mode of reproduction। ওকে, সো বাঁচতে গেলে, ফ্রি অক্সিজেন পেতে গেলে, they need to respire, তাদেরকে নিঃশ্বাস গ্রহণ করতে হবে, and they also need to excrete out the waste material. শরীরে যখন, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন যখন মেটাবলিক কাজকর্ম চলে, মেটাবলিজম হয়, সো সেখানে কিছু পরিমাণ ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হওয়াটা স্বাভাবিক। আমরা যা খাচ্ছি বা যা বাইরে থেকে গ্রহণ করছি সবটা তো আমার শরীরে কাজে লাগছে না,
I need to excrete out few things. তো এদের ক্ষেত্রেও তো সেটা হয়, এদের ক্ষেত্রেও তো বিভিন্ন মেটাবলিজম হয় এবং তার ক্ষেত্রেও কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। So for this purpose of excretion and respiration to get the oxygen and all the and to respire out the carbon dioxide, they use the body surface. That is in case of a cell, that is the cell membrane. In case of these animals, এদের ক্ষেত্রে যেমন অ্যামিবার ক্ষেত্রে যেমন বাইরের আবরণটা, প্যারামিশিয়ামের ক্ষেত্রে বাইরের যে আবরণটা, সেইটাকে তারা মোড হিসেবে কাজে লাগায় রেসপিরেশন এবং এক্সক্রিশনের ক্ষেত্রে, রাইট? ওকে। আর এদের বডি মোস্টলি এদের বাইরের বডিটা আলাদা রকম কোন রকম যেমন শামুকের ক্ষেত্রে একটা খোলস থাকে, রাইট? এদের ক্ষেত্রে মেইনলি তেমন ভাবে কোনো কভারিং থাকে না, বাট ইন সাম কেসেস একটা পর্দা মতো একটা স্ট্রাকচার লাইক দি পেলিকেল, এই ধরনের কিছু স্ট্রাকচার কিছু কিছু ক্ষেত্রে থাকে। এগুলো সবই আপনারা কম বেশি জানেন। অসমো রেগুলেশন, তাদের শরীরের মধ্যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল আছেন আপনারা জানেন, একটা একটা সেল অর্গানেলি দে ইউজ that contractile vacuole for the osmoregulation. Osmoregulation মানে কি? Osmoregulation is actually when anything, if কিশমিশের ক্ষেত্রে আপনারা জানেন জলের মধ্যে রাখলে কিছুক্ষণ পরে সেটা ফুলে যায়, রাইট? কারণ তার মধ্যে জল আসে। ওই যে ঘনত্বের একটা তারতম্য, দ্রাবক ঘনত্ব যেদিকে বেশি সেই দিকে দ্রাবক যায়। ইন বেঙ্গলি আপনারা এটা পড়েছেন। তেমন ভাবেই অসমোরেগুলেশন এদের ক্ষেত্রেও তো হতে পারে। সো দিস আর সিমিলার ইফ ইউ কনসিডার দেম অ্যাজ এ কিশমিশ, একটা আঙ্গুরের সঙ্গে যদি একটা কনসিডার করেন। দিস আর দি সেম, these are one small, very small micrometer or this type of their length. These organisms, when they are living or when mostly they are aquatic form, so when they are in aquatic medium, so আউটসাইডে তার বাইরে যে সমস্ত জল বা অন্য তরল আছে সেটা তো তার শরীরের মধ্যে ঢুকে যাওয়াটা তো স্বাভাবিক। কারণ তার যে সেলের মধ্যে যে সাইটোপ্লাজমটা আছে বাইরের আবরণটা ছাড়া, সেই সাইটোপ্লাজমের মধ্যে ঘনত্ব বেশি, স্বাভাবিকভাবেই সে বাইরের যে মিডিয়াম বা যে জলের যে পোর্শনের মধ্যে আছে, the concentration of the solute, or you may consider the cytoplasm here, is obviously greater than that of the outside media. It may be a water, simple water, there may be some other materials in the water, but in that case also the outside water will enter inside the body as the osmoregulation happens, as the osmoregulation theory actually explained to us and as we know it. So when the extra water or extra liquid material will enter that animal's body, there must be some process, so there must be some extra organelle to resist that, to resist the fact that the water content or liquid content must not এমন বেশি হওয়া উচিত নয় যার জন্য তার সার্ভাইভাল বা তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সো দি নিড টু take that liquid material out from their body. For that, osmoregulation is important. And this osmoregulation is conducted or performed by the contractile vacuoles that are present inside the body. And এর যে সাইটোপ্লাজম গুলো, একটা অ্যানিমালের ছবি আমি যদি দেখাতে পারি, এর ক্ষেত্রে ধরুন এই অ্যানিমালটার ক্ষেত্রে এই মাঝের পোর্শনটা তো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে ভিতরের পোর্শনের ইনার পার্ট will be called as the endoplasm, and the outer side cytoplasm, the cytoplasm on the outer side can be termed as the ectoplasm. So these are the main characteristics of a protozoan animal. এইগুলো যে সমস্ত অ্যানিমালের মধ্যে বা যে সমস্ত অর্গানিজমের মধ্যে আছে তাদেরকে we can classify them in subkingdom protozoa, right? এবার কি হচ্ছে, দিস প্রোটোজোয়ান অ্যানিমালস তাদের মধ্যেও হিউজ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস আছে। সেই টাইপস গুলোকে আইডেন্টিফাই করার জন্য অ্যানিমাল কিংডম কে প্রথমে যখন সাব কিংডম ফাইলাম প্রোটোজোয়ার মধ্যে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু পার্কার এন্ড হ্যাসওয়েল। দেখুন এই যখনই আপনি কোনো ক্লাসিফিকেশন যখনই আপনি করবেন বা ক্লাসিফিকেশন লিখবেন যে এই বেসিসের উপর ক্লাসিফিকেশনটা হচ্ছে, সেইখানে কোন সায়েন্টিস্ট বা কোন ট্যাক্সোনমিস্ট বা কে এই দিয়েছেন এই বা ক্লাসিফিকেশনটা, সেটা আমাদের কাছে জানা খুব ইম্পর্টেন্ট। যেমন পার্কার হ্যাসওয়েল, he has actually explained that the whole animal kingdom can be divided into two groups. One is the subkingdom phylum, that is protozoa, subkingdom or phylum, that is protozoa, and another one is the subkingdom metazoa. কিসের বেসিসে এটা বলেছেন? কারণ প্রোটোজোয়ার মধ্যে these are unicellular organisms, and the subkingdom metazoan animals, these are the multicellular organisms.
এবং এই পার্কার অ্যান্ড হ্যাসওয়েল দেন ক্লাসিফাইড দি সাবকিংডম প্রোটোজোয়া ইনটু 5 groups, 5 classes, that is Rhizopoda, Mycetozoa, Mastigophora, Sporozoa, and Celiophora. So according to Parker and Haswell, this classification we can consider. But different scientists like Levine et al. Actually have classified it in differently. So first of all, just go through the Parker Haswell. This is the Levine et al. Classification. Well, Levine et al. Has have given a place for protozoa in the subkingdom, and this subkingdom protozoa is then classified into 8 classes or 7 classes, that is the Sarcomastigophora, Labyrinthodontia, Epicomplexa, Microspora, Acetospora, Myxopora, and Celiophora. These are all phylums. Okay, and protozoa is the subkingdom, and all the 7 is the phylum. So we will study it. বেশি ডিটেলস এর মধ্যে যাব না, আই উইল জাস্ট এক্সপ্লেন হোয়াট ইজ দিস। এই যে ক্লাসিফিকেশনটা করা আছে, আই উইল অ্যাডভাইস ইউ অল to just go through the classification process, and then if you have any problem or if you have anything to ask, we can just explain it or in next class. So in Rhizopora, this is actually classified on the basis of প্রেজেন্স অফ সিউডোপোডিয়াম। যাদের ক্ষণপথ আছে তাদেরকে তিনি রাইজোপোডার মধ্যে রেখেছেন, যেমন অ্যামিবা বা এন্টামিবা। মাইসোটোজোয়ার ক্ষেত্রে তারা লার্জ ইন সাইজ এবং তাদের মধ্যে একটার বেশি নিউক্লিয়াস আছে কিছু কিছু, যেমন একটা কোষের, যেহেতু ইউনিসেলুলার, তো একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকার কথা, বাট ইন সাম কেসেস they have multiple nucleuses present in class Mycetozoa, and they have a sporadic phase in their life, like the Didymium. This is a Mycetozoan animal. Okay, so these are all explained by Parker and Haswell. Like the class Mastigophora, they may be fresh or marine water. Marine water means salty water, right? In the sea you can find this type of animals, and most species are self-propelled movement through, they have the flagella like structure present for their locomotion. Okay, so this can be classified under class Mastigophora according to Parker and Haswell. You can give the example of Euglena or Trypanosoma in this case. In Sporozoa, by the name you can have an idea that there will be a sporadic form present in their life cycle. So this can be classified under class I'm just going very quickly about that because I don't want to just explain all the slides and take your time. I will explain, I will give advice to just go through the SLN regarding this and all the reference book that you have. So class Sporozoa, they have the Monocystis, Plasmodium, these are under class Sporozoa. And the last of the classes that the Parker and Haswell have given, like this class Celiophora. In that case, what you can see, that there is a presence of cilia all around their body চারপাশটা সিলিয়া দিয়ে ঘেরা আছে। এই ধরনের যেমন প্যারামিশিয়াম, এই ধরনের অ্যানিমাল গুলোকে তিনি ক্লাস সিলিওফোরার মধ্যে ভাগ করেন। আবার তেমন ভাবেই লেভাইন এট এল ক্লাসিফিকেশন দিয়েছেন ফাইলাম সার্কোমাস্টিকোফোরা, ল্যাবাইরিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, অ্যাসেটোস্পোরা, all this is actually explained in the classification that is given by Levine et al. So this is about classification, right? ব্যাপারটাকে আমি জটিল করতে জানি, কারণ একটা ক্লাসিফিকেশন আমি যদি পুরো প্রোটোজোয়া ক্লাসিফিকেশনটা এক্সপ্লেন করতে থাকি, I need 1 or 2 class that I don't have right now. I am just guiding you all to go through the SLM. বইটা পড়ার জন্য, অন্য রেফারেন্স বইগুলো পড়ার জন্য, রাইট? ক্লাসিফিকেশন গুলো কি কি বেসিসে, বিভিন্ন এই বেসিসে করা আছে সেইগুলো জানবেন এবং ক্যারেক্টার গুলো জানতে হবে, কোন কোন ক্লাস আছে, কোন কোন এক্সাম্পল আছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আসে যে আপনি ধরুন প্যারামিশিয়ামকে কিভাবে ক্লাসিফাই করবেন, বলছে যে ক্লাসিফাই দি ফলোইং অ্যানিমাল, নিম্নলিখিত অ্যানিমালটার ক্লাসিফিকেশন বা সিস্টেমেটিক পজিশন আমাকে জানান। তো সেক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও এটা আসে, ল্যাব কোর্সও আপনারা পড়বেন। সেক্ষেত্রে প্যারামিশিয়ামটা কি ক্যারেক্টার, যেমন ধরুন দিস আর ইউনিসেলুলার, এরা এককোষী, ওকে, এদের বাইরে দিস আর মোস্টলি নেকেড অ্যানিমাল, রাইট? ওকে, সো তাদের একটা প্যারামিশিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস আছে, একটা মাইক্রো, যেটা আমি এক্ষুনি আপনাদের এক্সপ্লেন করবো, একটা মাইক্রো নিউক্লিয়াস, একটা ম্যাক্রো নিউক্লিয়াস।
তাদের এক্সক্রিশন কিভাবে হয়, তাদের রেসপিরেশন কিভাবে হয়, তাদের তো সেল সারফেস যে প্যারামিশিয়ামের বাইরের যে সেলস হবে সেটা দিয়ে এক্সক্রিশন করে। তো এরকম ৪টে-৫টা তাদের বডিতে ফিচার্স আপনি দেখে বলতে পারেন। সো হেন্স প্যারামিশিয়াম ইজ ক্লাসিফাইড আন্ডার সাবকিংডম প্রোটোজোয়া। রাইট? এই ক্যারেক্টার গুলোর জন্য তারা প্রোটোজোয়ার মধ্যে পড়ে। এবার কি হচ্ছে, আপনি যদি লেভাই নেটেলের ফলো করেন, লেভাই নেটেল যে ফাইলাম দিয়েছে, সেই ফাইলামে বলা যে ক্লাসিফিকেশন দিয়েছেন সেখানে সিলিওফোর একটা ফাইলাম আছে। এইবার আপনি এক্সপ্লেন করছেন যে প্যারামিশিয়ামের ক্ষেত্রে দেয়ার ইজ এ কভারিং অফ সিলিয়া অ্যারাউন্ড দেয়ার বডি। তাদের বডির চারপাশে সিলিয়া দিয়ে ঘেরা আছে এবং আরো সিলিওফোরা দু একটা বৈশিষ্ট্য দিয়ে আপনি তারপরে লিখছেন হেন্স প্যারামিশিয়াম ক্যান বি ক্লাসিফাইড আন্ডার দিস। যখন তাহলে সিস্টেমেটিক পজিশনস, হোয়াট ইজ সিস্টেমেটিক পজিশন? ইন ট্যাক্সোনমি ইউ নিড টু রাইট দি সিস্টেমেটিক পজিশন। সিস্টেমেটিক পজিশনের ক্ষেত্রে আপনি প্রথমে লেখেন কিংডম অ্যানিমালিয়া, রাইট? তারপর লিখছেন, এক্ষেত্রে যেমন লিখবেন সাব কিংডম প্রোটোজোয়া। তারপর আপনি লিখছেন হয়তো ফাইলামের নাম, ফাইলাম সিলিওফোরা। ওকে, তারপর আপনি হয়তো লিখছেন স্পিসিসের নেম, স্পিসিস প্যারামিশিয়াম স্পিসিস। তো এভাবে আপনি সিস্টেমেটিক পজিশন লিখছেন। আর যখনই কোনো সিস্টেমেটিক পজিশন লিখছেন, ইউ নিড টু রাইট দি নেম অফ দি সায়েন্টিস্ট ইউ আর অ্যাকচুয়ালি ফলোইং। এই ক্ষেত্রে যেমন আপনি লেভাই নেটেল ফলো করছেন, আবার পার্কার হ্যাসওয়েল যখন করছেন, পার্কার হ্যাসওয়েল কিন্তু আবার 5টা ভাগ দিয়েছিলেন। সেখানে তিনি সাব কিংডম একটা বলেছেন যে দ্যাট ইজ প্রোটোজোয়া, তারপরে কিন্তু ক্লাসে চলে এসেছেন, তার কিন্তু ফাইলাম নেই। ক্লাসের ক্ষেত্রে আবার আলাদা আছে। তো এইভাবে যখন যে সায়েন্টিস্টের আপনি যখন সিস্টেমিক পজিশন লিখছেন, ইউ নিড টু রাইট দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট উইথ দ্য ইয়ার, যে কোন ইয়ারেরটা আপনি ফলো করছেন, যেটা আপনাদের এসএলএম এ খুব সুন্দরভাবে অ্যাভেলেবল আছে। সো আই নিড টু জাস্ট এক্সপ্লেন দ্যাট। আপনাদের এইগুলো পড়তে হবে এবং কোন কোন বেসিসের উপর কোন কোন বৈশিষ্ট্যের উপর অ্যাকচুয়ালি প্রোটোজোয়া গুলোকে ভাগ করা হয়েছে, এইগুলো পড়তে হবে। নেক্সট ইন দি সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে কয়েকটা অ্যানিমাল স্যাম্পল কে এক্সপ্লেন করা হচ্ছে এন্ড দে হ্যাভ বিন শোন অ্যাজ এ মডেল স্যাম্পল অফ প্রোটোজোয়া। লাইক আপনাদের সিলেবাসে আছে প্রোটোজোয়া, প্যারামিশিয়াম, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম। সবগুলো কভার হবে না, কিছু পোরশন আমরা এখন বাদ রাখছি। আমি জাস্ট প্যারামিশিয়াম, আমি যে প্রোটোজোয়ার আমরা পড়লাম সেটাকে এক্সপ্লেন করার জন্য আমি জাস্ট প্যারামিশিয়াম সম্পর্কে একটু জানার চেষ্টা করছি, রাইট? যে এতগুলো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর কথা বললাম, সেগুলো অ্যাকচুয়ালি একটা প্যারামিশিয়াম, একটা অ্যানিমালকে আমরা যদি আলাদাভাবে পড়তে যাই, সেটা অ্যাকচুয়ালি কতটা আসে। ওকে, তো যেমন প্যারামিশিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা একটা দিস ইজ অ্যাকচুয়ালি এ পিকচার অফ এ প্যারামিশিয়াম ইন মাইক্রোস্কোপিক ভিউ। প্যারামিশিয়াম এমনিও খালি চোখে দেখা যায় না, দিস আর ভেরি স্মল স্ট্রাকচার। প্যারামিশিয়াম মাইক্রোস্কোপে এরকম একটা তাদের দেখতে পারেন আপনারা, একটা মাইক্রোস্কোপিক এটা ছবি। এটাও একটা তাই। ওকে, আচ্ছা, এই যে আমি যে সিস্টেমেটিক পজিশনের কথা বলছিলাম, এইখানে দেখুন এইটা হচ্ছে সিস্টেমেটিক পজিশন। পর্ব কি না সিলিওফোরা, ক্লাস অলিগোহাইমেনোফোরিয়া, সাবক্লাস অর্ডার, উদাহরণ কি বা এখানে স্যাম্পল নাম কি, প্যারামিশিয়াম কর্ডাটাম। প্যারামিশিয়ামের আবার আলাদা, প্যারামিশিয়ামটা হচ্ছে একটা জেনাস, রাইট? সেই জেনাসের মধ্যে আবার আলাদা আলাদা স্পেসিমেন বা স্পিসিস আছে, যেমন কর্ডেটাম, অরেলিয়া, আলাদা আলাদা স্পিসিস আছে প্যারামিশিয়ামে। কিন্তু আমরা এখানে ধরুন প্যারামিশিয়াম কর্ডেটাম সম্পর্কে যখন লিখছেন তখন প্যারামিশিয়াম। কিছু কিছু ক্ষেত্রে যখন আমি স্পিসিস এর নাম মেনশন করবে না তখন প্যারামিশিয়াম এসপি ডট। সো দিস ইজ দি স্পেসিমেন। কারণ আপনি জানেন ওটা প্যারামিশিয়াম কর্ডেটাম না অরেলিয়া নাকি, যদি আপনি ক্লাসিফাই না করে থাকেন তখন এইভাবে লিখতে হবে, রাইট? ওকে, এটা হচ্ছে একটা পিকচার অফ অ্যান প্যারামিশিয়াম। এই প্যারামিশিয়ামের ছবিতে আপনারা দেখতে পারেন তার চারপাশে সিলিয়া আছে। আমি জাস্ট এইটুকুই, আজকে এই পর্যন্তই হবে যা মনে হচ্ছে। সেটা হচ্ছে দেয়ার দি বডি ইজ কভার্ড বাই সিলিয়া অন দি আউটার পার্ট। ইউ ক্যান সি দি এট দি anterior পার্ট অর দি একদম নিচের পশ্চাৎভাগ যে পোরশনে আছে, there is a tuft of cilia, caudal tuft, এটাকে আপনারা ব্যাখ্যা করতে পারেন। And there is a presence of two type of nucleus. One is the macronucleus that is bigger in size, and another is this micronucleus that is smaller in size. This two type of nucleus is present. There is a contractile vacuole you can see here, right? Okay, here this is the contractile vacuole. A contractile vacuole is actually helpful to osmoregulate. Osmoregulation এর ক্ষেত্রে this is very helpful. এই যে radiating canal আছে, সেই radiating canal দিয়ে they actually
যে এক্সট্রা জলটা আছে সেই এক্সট্রা জলগুলো তারা বার করে একটা ভারসাম্য রক্ষা করে। There is a cytopharynx যেখান দিয়ে খাবারটা প্রবেশ করে and all these other lysosomes and all the other different type of structure. এইগুলোর মাধ্যমে এবার এর আলাদা, আলাদা বিভিন্ন স্ট্রাকচার কিভাবে রেসপিরেশন করে, কিভাবে লোকোমোশন হয়, কিভাবে আলাদা, আলাদা তার ফ্যাক্টর গুলো কাজ করে সেগুলো আমরা আরো পরে এক্সপ্লেইন করতে পারবো। We don't have much time today. I will just try to hear from you if there is যদি কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে you can ask me. I can explain. We don't have much time, right? ইন্দ্রাণী ম্যাম যদি পারেন একবার আনমিউট করে দিন যদি কারো কোনো কিছু জানার থাকে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি অ্যাক্সেস দিচ্ছি ওদেরকে। হ্যাঁ, 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি। ওকে, আমি অ্যাক্সেস দিলাম, ওরা চাইলে একজন করে আনমিউট করে কথা বলবে। There is more than one micronucleus. Yes, sir. I'm just giving this answer. There is one micro for one adult paramecium ক্ষেত্রে একটা মাইক্রোনিউক্লিয়াস, একটা মাইক্রো, একটা ম্যাক্রোনিউক্লিয়াস থাকে। কিন্তু কি হয়, রিপ্রোডাকশন প্রসেস যখন কনজুগেশন প্রসেস করার সুযোগ পাই পরে, সেখানে দেখবেন যে একটা স্টেজে গিয়ে হয়তো সেই মাইক্রোনিউক্লিয়াসের সংখ্যা বেশি হয়ে গেছে, আবার সেটা ডিজেনারেট করছে। এইভাবে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এটা হয়। ওকে, নেক্সট ন্যান্সি দাস। হ্যাঁ স্যার, বলছিলাম যে প্যারামেশিয়াম যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা যদি সাবস্ট্রেটের স্লাইড দিয়ে দিই স্যার, যে কথা বলছো না সে মিউট করো। ধরুন প্যারামেশিয়ামে কডেটামের একটা স্যার আপনি দিয়ে দিতেন, স্লাইড দিয়ে দিতেন, সেটা হয়তো চিনতে পারলাম না, তো আমি ওটাকে কিভাবে ক্লাসিফাই করব? Paramecium genus of the specimen name Paramecium sp. Paramecium, ওকে, সেটাই মেইনলি করা হয়। Paramecium cordatum aurelia বইয়ে বা হয়তো Paramecium লিখে ব্যবহার করে। ওকে স্যার, ঠিক আছে। নেক্সট, অসমোরেগুলেশন সম্পর্কে একটু যদি কিছু বলেন। অসমোরেগুলেশন, এই অসমোরেগুলেশন বাকিরা সবাই মিউট করো। অসমোরেগুলেশন বলা হচ্ছে যখন একটা প্যারামেশিয়াম বা অ্যামিবা যখন তারা আছে কি হচ্ছে, বাইরে থেকে বাইরের যে জলের যে ঘনত্ব, যে কনসেন্ট্রেশন, সেই ঘনত্বটা তো অনেক ক্ষেত্রে কম, রাইট? এবং প্যারামেশিয়ামের মধ্যে যে সরি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। ওকে ওকে, হ্যাঁ হ্যালো হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আরেকবার যদি বলেন, বুঝতে পারলাম না জায়গাটা। প্যারামেশিয়াম যখন জলের মধ্যে থাকে, মোস্টলি কি হয়, তার আশেপাশে যে জলের উপস্থিতি থাকে, এই জলের কনসেন্ট্রেশন তো কম হয় স্বাভাবিকভাবেই। জলটা তো অত ঘন নয়। সাইটোপ্লাজম যেমন একটা জেলি জাতীয় পদার্থ, রাইট? কনসেন্ট্রেশন বেশি। আপনার অর্ধবেদ্য পর্দা ভাবে, তাহলে আপনারা জানেন অভিস্রবণে কি হয়। অভিস্রবণ পদ্ধতিতে বা অসমোরেগুলেশনে বাইরের জল যার ঘনত্ব যেখানে কম, সেই জলটা কি করবে, প্যারামেশিয়ামের বডির মধ্যে দে উইল ট্রাই টু এন্টার, এবং তার ফলে প্যারামেশিয়ামের আয়তনটা বৃদ্ধি পাবে। দ্যাট ইজ কন্ট্রোলের বাইরে একসময় চলে যেতে পারে। সেটা তো তার বডির মেটাবলিজমের ক্ষেত্রে বা তার বেঁচে থাকার ক্ষেত্রে সুবিধাজনক নয়। এই জন্য জলের ঘনত্বের উপর নির্ভর করছে, তাই তো ম্যাক্সিমামটা? yes, concentration of the media that is that যার মধ্যে এটা আছে আর কি, লিভিং ইনসাইড। আচ্ছা আচ্ছা, তো যদি সেই এক্সট্রা জলটাকে শরীরের বাইরে বার করতে গেলে তাদের এই কন্ট্রাক্টাইল ভ্যাকুলের সাহায্য নিতে হয়। কন্ট্রাক্টাইল ভ্যাকুল করে বাইরে যে রেডিয়াল ক্যানাল আছে সেইখান দিয়ে, যেমন ভাবে নর্দমা দিয়ে জল বের করে দেওয়া হয়, তেমন ভাবে মানে রেডিয়াল ক্যানালের সম্বন্ধে বলছেন তো? কন্ট্রাক্টাইল ভ্যাকুল থেকে রেডিয়াল ক্যানাল দিয়ে তারা বার করে দিয়ে ভলিউমটাকে অ্যাকচুয়ালি বা শরীরের মধ্যে সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশনটাকে তারা মেইনটেইন করে। দ্যাট ইজ অসমোরেগুলেশন। নেক্সট স্যার, কোয়াসার্ভেট আর প্রোটোসেলের পার্থক্যটা একটু যদি। কোয়াসার্ভেট এন্ড প্রোটোসেল, coacervate is actually okay, this is actually protobiont, you can say. Coacervate is a protobiont. yes sir, yes sir. What is protobiont is যখন যেমন ধরুন কোষের ক্ষেত্রে prokaryotic সেল বলা হয়, রাইট? স্যার বলুন, বুঝতে পারলাম না। এনি সেলকে আমরা দুভাগে যেমন ভাগ করি, যেমন প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল।
Yes. যেমন প্রোক্যারিওট হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস, তার মধ্যে থাকে, নিউক্লিয়াসের কোনো বাইরের আবরণ থাকে না। হ্যাঁ। এমন ভাবে কোয়াসার্ভেটের মধ্যে যখন এই কেমিক্যাল গুলো যেমন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস, কার্বোহাইড্রেটস, এইগুলো যখন অ্যাসোসিয়েটেড হচ্ছে, তার মধ্যে তখনও কিন্তু যে জীবন ধারণের জন্য যে ডিএনএ বা আরএনএ দরকার হয়, সেই ডিএনএ প্রোডাকশনটা নেই, রাইট? আচ্ছা। তাদেরকে আমরা তখনও কিন্তু সজীব অ্যানিমাল বা লিভিং অর্গানিজম হিসেবে উই ক্যানট এক্সপ্লেন দে। ওকে। দ্যাট আমরা কোয়াসার্ভেটের স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, করতে পারি? ওই কোয়াসার্ভেট আমাদের টাইমটা আর এক্সটেন্ড করা যাবে না স্যার, নেক্সট Okay. So I think this today we have another engagement. স্যার অরিজিন অফ লাইফে কোনটা বেশি মানে অ্যাকসেপ্টেবল? Chemical evolution theory কেমোটাই বেশি। তো ওপালিন হ্যান্ডেল না উরে মিলার কোনটা? উরে মিলার দিয়েছিলেন ওপালিন হ্যান্ডেল হচ্ছে থিওরি, রাইট? উরে মিলার থিওরি দিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে ফ্রি অক্সিজেন তৈরি হতে পারে। আচ্ছা। Okay. আচ্ছা, So we don't have time much. yes Thank you, yes, sir. sir. Thank you, sir. Thank you. থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ স্যার করে দিচ্ছি। থ্যাংক স্যার। Thank you.